তাহলে দেখো আমাদের শব্দোচ্চতা বা লাউডনেস এই জিনিসটা কি ছিল, যে শব্দটা কত জোরে তা বোঝার জন্য আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে শব্দোচ্চতা বা লাউডনেস। তাহলে লাউডনেস যত বেশি সেই শব্দটা আমরা কি তত জোরে শুনতে পাবো। এখন এই লাউডনেসটা কিসের উপর নির্ভর করতো? শব্দ তরঙ্গের তীব্রতা বা আয়ের উপরে, ঠিক আছে। আমরা তাহলে বলতাম শব্দোচ্চতা বা লাউডনেস এটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে। এস ইকুয়ালস টু কে লগ 10 বেস আই, যেখানে আই হচ্ছে শব্দ তরঙ্গের তীব্রতা আর কে হচ্ছে একটা ধ্রুবক। আর এই এসটাকে আমরা বলতাম শব্দোচ্চতা বা লাউডনেস। তারপর আমরা দেখছিলাম যে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতাটা কি? 100 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতাটা কত? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এই তীব্রতা শব্দকে বলা হয় প্রমাণ তীব্রতা। তাহলে এই সর্বনিম্ন এই তীব্রতার শব্দ আমরা শুনতে পাই, তীব্রতা যদি এর চেয়ে কম হয় তা আমরা ইউজুয়ালি শুনতে পাই না, ঠিক আছে। তাহলে প্রমাণ তীব্রতাটা মানটা তোমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। প্রমাণ তীব্রতাটার মান এটা কত? তো ভাইয়া কনস্ট্যান্ট মান না? হ্যাঁ, কনস্ট্যান্ট মান 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা পরীক্ষাতে নাও দেওয়া থাকতে পারে। যখন আমরা যে তীব্রতার লেভেলের অঙ্কগুলো করব তখন কিন্তু প্রমাণ তীব্রতাটা লাগবে, ঠিক আছে। সুতরাং প্রমাণ তীব্রতাটার মান তোমাদের সকলের মুখস্থ থাকতে হবে। তারপর আমরা দেখছিলাম যে তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি লেভেল। এই তীব্রতা লেভেল এটা হচ্ছে যে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এই তীব্রতা লেভেল এবং বিট, বিট তো অলরেডি আমরা দেখছি, ঠিক না। আর তারপর আমি তোমাদেরকে যে ওই যে ফেসবুকে মেসেঞ্জারে যে একটা এই অজানা কম্পাঙ্ক বের করার যে একটা সূত্র লিখে দিয়েছি সেটা সবাই দেখছো না? ওইটা দেখে সবাই বুঝতে জি পারছো ভাইয়া। তো? মনে থাকবে না যে কম কম যদি থাকে তখন হবে জানা মাইনাস অজানা, ঠিক না। আর যদি কম বেশি আর কি বিপরীতে থাকে তাহলে হবে অজানা মাইনাস জানা, ঠিক আছে। এই নেমোনিক্স দ্বারা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তীব্রতা লেভেলটাও খুবই গুরুত্বপূর্ণ। তীব্রতা লেভেলটা কি? তীব্রতা লেভেলটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট তীব্রতার শব্দের শব্দোচ্চতা ও প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতার পার্থক্য, ঠিক আছে। তাহলে আমি একটা নির্দিষ্ট তীব্রতার শব্দের শব্দোচ্চতা বের করলাম, তার থেকে যদি আমি প্রমাণ যে তীব্রতাটা আছে অর্থাৎ 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার এই যে তীব্রতা আছে, এই তীব্রতার শব্দের যে শব্দোচ্চতা সেটা যদি বাদ দেই, এই যে পার্থক্যটা হবে সেটাকে বলে তীব্রতা লেভেল, ঠিক আছে। আসলে তীব্রতা লেভেল দ্বারা আমরা কি বুঝি? তীব্রতা লেভেল দ্বারা আমরা বুঝি যে প্রমাণ তীব্রতা যে শব্দ সেই শব্দের তুলনায় আমাদের শব্দটা কত বেশি জোরে, ঠিক আছে, সেটা আমরা বুঝি, ঠিক আছে। যে আমরা তীব্রতা লেভেল দ্বারা সাধারণত কি বুঝি? প্রমাণ তীব্রতার যে শব্দ সেই শব্দের তুলনায় আমাদের শব্দটা কত বেশি জোরে, ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করছি? যে প্রমাণ তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা। তাহলে বিটা ইকুয়ালস টু কে ইনটু লগ আই ডিভাইডেড বাই আই নট। আই হচ্ছে কি তীব্রতা আর আই নট হচ্ছে কি প্রমাণ তীব্রতা, ঠিক আছে না। এখন এই কে এর মানটা নির্ভর করবে হচ্ছে কি এই তীব্রতার লেভেলের এককের উপরে। তীব্রতার লেভেলের একক যদি হয় ডেসিবেল তখন কে এর মান হবে 10, আর তীব্রতার লেভেলের একক যদি হয় বেল তখন কে এর মান হবে 1। তাহলে আমাদেরকে যদি তীব্রতার লেভেল ডেসিবলে বের করতে বলে তখন আমরা কোন সূত্র ইউজ করব? এইটা, ঠিক আছে। এবং তোমাদের এইটাই আসবে পরীক্ষাতে, ঠিক আছে। এইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তেমন একটা আসবে না, বেল দ্বারা তোমাদেরকে সাধারণত বের করতে বলবে না, ঠিক আছে। তোমাদেরকে সবসময় ডেসিবল দ্বারাই বের করতে বলবে। তাহলে যদি বলে যে একটা নির্দিষ্ট শব্দের তীব্রতা দিয়ে দিল, ঠিক আছে, তাহলে সেই তীব্রতা থেকে তোমাকে বললো এই শব্দের তীব্রতা লেভেল কত, তখন তুমি কি করবা? এই যে এই সূত্র ইউজ করবা। তুমি এই সূত্রের বিষয়ে তীব্রতার ভিতরে সেই তীব্রতাটা বসাবা। আর আই নট তো তুমি জানোই, আই নট হচ্ছে কত? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ তীব্রতা বা আই নট। তাহলে এই সূত্রের ভিতরে যদি শব্দের তীব্রতার মান প্রমাণ তীব্রতার মান বসাই দিই তাহলে আমরা ডেসিবল এককে শব্দের তীব্রতার লেভেল পেয়ে যাব, তীব্রতার লেভেল পাবো, ঠিক আছে না। বিটা মানে কি তীব্রতার লেভেল, তীব্রতা না কিন্তু, তীব্রতা কিন্তু আই, আর তীব্রতার লেভেলটা কি বিটা। বিটা সমান সমান 10 লগ আই বাই আই নট ডেসিবল, ঠিক আছে। এটা তো সবার মনে থাকার কথা। এখন একটা জিনিস দেখো, আমরা জানি যে এটা তোমাদের অলরেডি আমরা আগে দেখছি, ঠিক না, যে তীব্রতা সমান সমান কি ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক না। একক ক্ষেত্রফলের যে ক্ষমতা সেটাই তো ছিল কি তীব্রতা। তাহলে আই নট সমান সমান কি, বা প্রমাণ তীব্রতা সমান সমান প্রমাণ ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া। আর আই সমান সমান কি
ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া বা পি বাই এ, তাহলে আই বাই আই নট এর বদলে আমরা কি লিখতে পারি, পি নট বাই এ ডিভাইডেড বাই পি বাই এ। এখান থেকে আমাদের আই বাই আই নট সমান সমান পি বাই পি নট। ঠিক আছে, তাহলে এই যে এই সমীকরণে আই বাই আই নট আছে, তার বদলে আমরা পি বাই পি নট লিখতে পারি। তাহলে তোমাদের যদি তীব্রতা দেওয়া থাকে বা আই দেওয়া থাকে, তখন তোমরা কোনটা ইউজ করবা, তখন তোমরা ইউজ করবা এই যে এই সূত্র 10 লগ আই বাই আই নট। কিন্তু অনেক সময় তোমাদের প্রশ্নে ক্ষমতা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে প্রমাণ ক্ষমতা এবং এই নির্দিষ্ট একটা শব্দের ক্ষমতা দেওয়া আছে, তখন তোমরা তার তীব্রতা লেভেল কোন সূত্র দ্বারা বের করবা, এই যে এই সূত্র দ্বারা। ঠিক আছে, তাহলে যদি ক্ষমতা দেওয়া থাকে তখন তীব্রতার লেভেল বিটা ইকুয়ালস টু 10 লগ পি বাই পি নট ডেসিবল। আর কোন লগ আমরা ইউজ করি, লগ 10 বেস। ঠিক আছে, তাহলে তীব্রতার লেভেল আমরা বের করতে পারবো আশা করি, যে যদি শব্দের তীব্রতা দেওয়া থাকে তাও বের করতে পারবো, যদি শব্দের ক্ষমতা দেওয়া থাকে তাও বের করতে পারবো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো যে একটা শব্দ আছে যার ক্ষমতা হচ্ছে P1। ঠিক আছে, এই এই জিনিসটা একটু সবাই খেয়াল করো, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে। হ্যাঁ, যে একটা শব্দ আছে যার ক্ষমতা হচ্ছে P1, তাহলে এই P1 ক্ষমতা সম্পন্ন শব্দের তীব্রতার লেভেল কত হবে? তাহলে সেই তীব্রতার লেভেলটাকে আমরা বললাম ধরো বিটা 1। তাহলে বিটা 1 সমান সমান আমরা লিখতে পারি 10 লগ P ডিভাইডেড বাই P নট, সরি P1 ডিভাইডেড বাই P নট। ঠিক না, যেহেতু আমরা ক্ষমতা ধরছি কত, P1। ঠিক আছে, তাহলে এখন তুমি করলে কি, এই ক্ষমতাটা চেঞ্জ করে P1 থেকে P2 তে নিয়ে গেলা। হ্যাঁ, P1 থেকে P2 তে নিয়ে গেলা, তখন তোমার ক্ষমতা হবে কি, বিটা 2। তাহলে যখন শব্দের ক্ষমতা হচ্ছে P2, তখন তার তীব্রতার লেভেল হচ্ছে বিটা 2। তাহলে আমরা বলতে পারি বিটা 2 ইকুয়ালস টু 10 লগ P2 ডিভাইডেড বাই P নট। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? তাহলে P1 ক্ষমতার একটা শব্দ আছে, এই ক্ষমতাটাকে আমি চেঞ্জ করে P2 ক্ষমতার একটা আর কি, P1 ক্ষমতার একটা শব্দ আছে যার তীব্রতার লেভেল হচ্ছে বিটা 1। এই ক্ষমতাটা চেঞ্জ করে যদি আমি P2 করি, তাহলে তার তীব্রতার লেভেল হয় কত, বিটা 2। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, শব্দের ক্ষমতা P1 থেকে P2 তে পরিবর্তন করার জন্য তীব্রতার লেভেলের কি পরিবর্তিত, কি তীব্রতার লেভেলে কি চেঞ্জ হয়েছে? ঠিক আছে, তীব্রতার লেভেলের পরিবর্তন কত এখন? ঠিক আছে, যে ক্ষমতা চেঞ্জ করার ফলে তার তীব্রতার লেভেলের কি পরিবর্তন হয়েছে? ঠিক আছে, P1 আচ্ছা, তাহলে সেটাকে আমরা বলতে পারি ধরো, বলতে পারি ডেল বিটা বা তীব্রতার লেভেলের পরিবর্তন। তাহলে ডেল বিটাকে কি বলতে পারি আমরা, বিটা 2 মাইনাস বিটা 1, যে তীব্রতার লেভেলের জি কি পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে বিটা 2 মাইনাস বিটা 1। এখন এই বিটা 2 সমান সমান কি, এই যে এটা 10 লগ P2 বাই P নট। ঠিক আছে, তাহলে আমরা বিটা 2 এর বদলে লিখবো 10 লগ P2 ডিভাইডেড বাই P নট মাইনাস 10 লগ P1 ডিভাইডেড বাই P নট। ঠিক আছে না, তাহলে এখান থেকে আমরা 10 কমন নিয়ে নিতে পারি। 10 কমন নিয়ে নিলে থাকবে লগ P2 বাই P নট মাইনাস লগ P1 বাই P নট। তোমরা তো সবাই জানো লগ A মাইনাস লগ B সমান সমান কি, লগ A ডিভাইডেড বাই লগ B। তাহলে আমি সেই লাইনটা আর লিখলাম না, আমি সরাসরি লিখলাম কি 10 লগ P2 বাই P নট ডিভাইডেড বাই P1 বাই P নট। তাহলে P2 বাই P নট আর P1 বাই P নট
এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আলটিমেটলি থাকবে কি P2 ডিভাইডেড বাই P1, ওই P0 কাটাকাটি যাবে, তাহলে P2 ডিভাইডেড বাই P1। তাহলে আমাদের তীব্রতার লেভেলের পরিবর্তন কত হইল? 10 log P2 বাই P1 ডেসিবেল। ঠিক আছে, তাহলে এইটা একটু তোমরা মনে রাখো, এই সূত্রটা সবাই একটু খাতায় লিখে নিও। ঠিক আছে, এখানে আমি লিখি নেই, এটাও আসে অনেক সময় পরীক্ষাতে, যে একটা নির্দিষ্ট ক্ষমতার শব্দ দেওয়া আছে, সেই ক্ষমতা চেঞ্জ করে আরেকটা ক্ষমতাতে নিয়ে যাওয়া হয়েছে, তার ফলে তার তীব্রতার লেভেলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। তীব্রতার লেভেলের পরিবর্তন ইকুয়ালস টু 10 log P2 বাই P1। P2টা কি নতুন ক্ষমতা, P1টা কি পূর্বের ক্ষমতা। ঠিক আছে, তাহলে ক্ষমতার পরিবর্তনের ফলে তীব্রতার লেভেলের পরিবর্তন কি হয় সেটা আমরা এই সূত্র দ্বারা বের করব। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা লাগবে, এই যে এখন যেটা আমরা প্রতিপাদন করলাম এইটা লাগবে, আর হচ্ছে যে এই যে এইটা লাগবে বেশি বেশি। ঠিক আছে, এই দুইটা সূত্র একটু আমাদের বেশি বেশি লাগবে। তাহলে এইটা আর হচ্ছে এই যে এইটা। প্রমাণ ক্ষমতাটা বা পি নোটটা সাধারণত দেওয়া থাকে না, তো এই কারণে এই সূত্র দ্বারা সাধারণত অঙ্ক আসে না। ঠিক আছে, এই দুইটা দ্বারাই বেশি আসে। যদি কোনো সময় প্রমাণ ক্ষমতা দেওয়া থাকে এবং শব্দের ক্ষমতা দেওয়া থাকে, তখনও তোমরা কি তীব্রতার লেভেল বের করতে পারবা আশা করি। ঠিক আছে, এখন আমরা তাহলে অঙ্কে চলে যাই। দেখো প্রথম অঙ্কটা কি, কোন জনসভায় শব্দের তীব্রতা 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় করো। শব্দের তীব্রতা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল কত হবে। ঠিক আছে, তাহলে এর তীব্রতা যখন 10⁻⁸ ওয়াট পার মিটার স্কয়ার, তখন তার তীব্রতা লেভেল কি হবে 10 log 10⁻⁸ ডিভাইডেড বাই 10⁻12। ওই যে 10 log I বাই I নট, এন্ড আইটা কি 10⁻8, আমরা 10⁻8 বসাই দিলাম, আর I নট তো আমরা জানি 10⁻12, তাহলে বসাই দিলাম। তাহলে এখান থেকে আসলো 10 log 10⁻4। তোমরা জানো log 10⁻4 এর মান হচ্ছে 4, তাহলে 10 × 4 = 40 ডেসিবেল। ঠিক আছে, এই যে এই অঙ্কটা, এই অংশটুক, শুধু এই অংশটুক, এইটা তোমাদের সিকিউতে আসার সম্ভাবনা কম, গ নম্বরে দিলে দিতেও পারে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, আর মেডিকেলে তো সাধারণত অঙ্ক খুব কম আসে, সেই যে কম যে অঙ্কগুলো আসে তার মধ্যে এইটা একটা অঙ্ক যেটা আসার সম্ভাবনা আছে মেডিকেলের জন্য। ঠিক আছে, জি ভাই। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য সাধারণত এরকম হিসাবের অঙ্ক কম আসে, এইরকম অঙ্ক সাধারণত আসে। সুতরাং তোমরা দেখো এটা কিন্তু তোমরা হাতে হাতে করে ফেলতে পারবা। ঠিক আছে, এই যে দেখো 10⁻8 আর নিচে থাকবে 10⁻12, তাহলে কত থাকবে 10⁻4। তাহলে 10⁻4 মানে log 10⁻4 মানে হচ্ছে কত 4, তাহলে 10 × 4 মানে 40 ডেসিবেল। অনেক সময় 10⁻7 দিবে, বা 10⁻6 দিতে পারে, বা 10⁻9 দিতে পারে, এরকম দিবে। ঠিক আছে, যাতে তোমাদের পাওয়ারটা 10⁻3, 10⁻4, 10⁻5 এরকম থাকে। ঠিক আছে, যদি log 10⁻3 থাকে তার মান কত 3, তাহলে তখন তার, ঠিক আছে, তখন তোমার গুণ দিতে তীব্রতা হবে লেভেলটা আসতো তাহলে। 30 ডেসিবেল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা খুব 30 সেকেন্ডের ভিতর অঙ্কটা করে ফেলতে পারবা। ঠিক আছে, এরকম অঙ্ক মেডিকেলের জি জন্য ভাই। ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে অঙ্কটা, এইগুলা সৃজনশীল গ নাম্বারে আসতে পারে। পরের অংশটুকু, যে তীব্রতা লেভেল 3 গুণ করা হলে নতুন তীব্রতা লেভেল কত হবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো ভাই একই তো ওই কি নিয়মে ওই যে তীব্রতা লেভেলটা ছিল তার 3 গুণ করলাম, তাহলে এখন নতুন, তাহলে আমরা আইটা আমার কত হবে 3 × 10⁻⁻8। ঠিক আছে, এটা বসাই দিলাম তাহলে হয়ে যাবে। তাহলে 10 log 3 × 10⁻10⁻4, তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে বের করলে দেখবে আসবে কত 44.77 ডেসিবেল। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আমার তীব্রতা যা ছিল, এখানে তীব্রতা ছিল 10⁻8, তীব্রতা আমি কি করছি 3 গুণ করছি, আর তীব্রতার লেভেলটু কত বাড়ছে মাত্র 4.77 ডেসিবেল। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করছো তোমরা, যে দেখো তীব্রতা আমি 3 গুণ বাড়াইছি, কিন্তু তীব্রতার লেভেল বাড়ছে কত 4.77 ডেসিবেল। ঠিক আছে, তাহলে তোমাদের এরকম অঙ্ক আসলে সবাই পারবে আশা করি, যে কোন একটা শব্দের তীব্রতা দেওয়া থাকলে তোমরা তীব্রতার লেভেল বের করতে পারবা। যদি ওই তীব্রতার কয়েক গুণ তীব্রতা হলে লেভেল কত হবে সেটা বের করতে পারলে তাও তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা অঙ্ক ইনশাআল্লাহ। দেখো, একটি ক্যাসেট প্লেয়ার হতে নিঃসৃত শব্দের ক্ষমতা 30 মিলিওয়াট হতে 60 মিলিওয়াটে পরিবর্তিত হলো, শব্দের তীব্রতার লেভেলের কত পরিবর্তন হবে।
ঠিক আছে, এইটা ওই যে একটু আগে যে সূত্রটা আমরা প্রতিপাদন করলাম সেইটা, ঠিক না, যে ক্ষমতার পরিবর্তনের ফলে তীব্রতার লেভেলের কত পরিবর্তন হয়। দেখো তাহলে যদি আমরা জানি তীব্রতার লেভেলের পরিবর্তন বা ডেল্টা বিটা ইকুয়ালস টু 10 log p2 বাই p1, ঠিক আছে, ইকুয়ালস টু 10 log p2 কত, যে শেষ ক্ষমতা বা পরিবর্তিত ক্ষমতা 60 মিলিওয়াট। মিলিওয়াটের পরিবর্তে আমরা ওয়াট লিখতে পারি, তাহলে 60 ইন্টু 10⁻³ ওয়াট। অর্থাৎ আর পূর্বের ক্ষমতা বা p1 কত 30 মিলিওয়াট, তাহলে আমরা পূর্বের ক্ষমতা লিখলাম 30 ইন্টু 10⁻³ ওয়াট, আর এসআই এককে কনভার্ট করে তারপর এখানে লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষমতা কত আসলো 10 ইন্টু log 2 সমান সমান 3 ডেসিবেল, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু এই শব্দের তীব্রতার লেভেল না, এটা কিন্তু 30 মিলিওয়াট থেকে 60 মিলিওয়াটে পরিবর্তন হওয়ার ফলে তীব্রতার লেভেলের কতটুকু পরিবর্তন হয়েছে সেইটা, ঠিক আছে। মনে থাকবে এটা কি তীব্রতার লেভেলের পরিবর্তন, আর এইখানে আমরা কি বের করছি তীব্রতার লেভেল কত সেটা, ঠিক আছে, এটা হচ্ছে বিটা বের করছি। আর এখানে আমরা বের করছি বিটার চেঞ্জ, ঠিক আছে। এই 30 মিলিওয়াটের যত ছিল আর 60 মিলিওয়াটে কত হয়েছে, এই দুইটার পরিবর্তন, এই দুইটার বিটার পরিবর্তন কত সেটা, এখানে বিটার পরিবর্তন হচ্ছে 3 ডেসিবেল, ঠিক আছে। তাহলে তীব্রতার লেভেল থেকে এই দুই প্রকারের অঙ্কই ঘোরাই ফিরাই আসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে যে এই বিট থেকে তোমাদের যে দুইটা অঙ্ক করাইছি এগুলাই ঘোরাই ফিরাই আসতে পারে, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এই তীব্রতার লেভেল এবং বিট এগুলো পড়া মোটামুটি শেষ। আচ্ছা, এখন তাহলে আমরা একটা নতুন টপিক শুরু করব, ঠিক আছে। এইটা তোমাদের শব্দ কম্পাঙ্কের একদম শুরুর দিকে আছে, ঠিক আছে। মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন, পরবশ কম্পন এবং অনুনাদ বা রেজোনেন্স, এই সম্পর্কে আমরা আজকে পড়ব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখি মুক্ত বা স্বাভাবিক কম্পন, এটাকে ইংরেজিতে বলে ফ্রি অর ন্যাচারাল ভাইব্রেশন, ঠিক আছে। তাহলে ফ্রি অর ন্যাচারাল ভাইব্রেশন কাকে, জিনিসটা কি, হ্যাঁ। এটা দেখার আগে তোমরা একটা ঘটনা দেখো। ধরো একটা সরল দোলক আছে, ঠিক আছে। এই সরল দোলকটাকে এইখান থেকে এইখানে টেনে নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে সরল দোলকটাকে স্পন্দিত হইতে থাকবে না, সরল দোলকটা এইভাবে এইভাবে স্পন্দিত। আমি কিন্তু সরল দোলকটা নিজ হাতে ঘুরাইতেছি না, ঠিক আছে। আমি কিন্তু সরল দোলকটাকে নিজ হাতে ঘুরাইতেছি না, আমি কিন্তু জাস্ট সরল দোলকটাকে এখানে টেনে নিয়ে ছেড়ে দিছি, ঠিক আছে। তাহলে সরল দোলকটা তখন কি হইতেছে নিজে নিজে এভাবে স্পন্দিত হচ্ছে, ঠিক না। তাহলে এই যে সরল দোলকটা যে সরল ছন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হচ্ছে, ঠিক আছে, তাহলে এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, পর্যায়কাল আছে, ঠিক না। তাহলে দেখো আমি কিন্তু এর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতেছি না, তারপরেও এ কি একটা স্পন্দনে স্পন্দিত হচ্ছে, ঠিক না। এইটাকে বলে যে সরল দোলকের স্বাভাবিক বা মুক্ত কম্পন, ঠিক আছে। দেখো আমি কিন্তু একবার টেনে নিয়ে ছেড়ে দিছি, তারপর কিন্তু এর উপর আর কোনো বল প্রয়োগ করতেছি না আমি, ঠিক আছে। তারপরেও বস্তুটা কি একটা স্বাভাবিক কম্পনে স্পন্দিত হচ্ছে। এই যে এর একটা যে স্বাভাবিক শক্তি ছিল সেই শক্তির অবস্থান থেকে আমি শুধু শক্তিটা চেঞ্জ করে দিছি, তারপরে কি হয়েছে সে কি একটা স্পন্দনে স্পন্দিত হচ্ছে। এক সময় এটা বন্ধ হয়ে যায়, কারণ কি এই যে এখানে তো বাতাসের বাধা আছে, ঠিক না। যদি এই বাধা দানকারী কোনো বল না থাকতো তাহলে এই সরল দোলকটাকে আজীবন এভাবে স্পন্দিত হইতে থাকতো, ঠিক আছে। তাহলে দেখো এই যে একটা স্পন্দনক্ষম বস্তু, সরল দোলক তো একটা স্পন্দনক্ষম বস্তু, ঠিক না। তাহলে এই স্পন্দনক্ষম বস্তুর একটা স্বাভাবিকভাবে এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যায়কালে এই স্পন্দিত হয়, ঠিক না। তাহলে কোনো বস্তুকে যদি আমরা আন্দোলিত করি, ঠিক আছে, তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যায়কালে স্পন্দিত হয়, এটাকে বলা হয় এই বস্তুটার মুক্ত বা স্বাভাবিক কম্পন। এর উপর কিন্তু বাইরে থেকে আমি কোনো বাহ্যিক বল আরোপিত করতেছি না, ঠিক আছে। এর উপর কোনো বাইরে থেকে বল দিতেছি না। কিন্তু দেখো এই যে সরল দোলকটা এইখান থেকে এই দিকে কেন যাচ্ছে, ওই যে প্রত্যয়িনী বল আছে। আমরা যখন হচ্ছে পড়ছিলাম স্প্রিং ফোর্স পড়ছিলাম, অথবা আমরা যখন পর্যায়বৃত্ত গতি সরল সঞ্চিত স্পন্দন পড়ছিলাম, তখন কিন্তু আমরা এই প্রত্যয়িনী বল সম্পর্কে আমরা দেখছিলাম, ঠিক না। ধরো এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর এখানে একটা বস্তু বাঁধা আছে, ঠিক আছে। এই বস্তুটাকে আমি এইখানে টেনে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি বস্তুটা কি হয় আবার এইদিকে যায়, তারপর তার সাম্য অবস্থান থেকে ভিতরের দিকে যায়, আবার তার এইখান থেকে সাম্য অবস্থানে ফিরে আসে,
আবার সাম্যাবস্থানে যেখানে নিয়ে আমি টেনে ছেড়ে দিয়েছিলাম সেই পর্যন্ত। এইভাবে সে কি হইতে থাকে, স্পন্দিত হইতে থাকে। যদি ঘর্ষণ বা ক্ষয়কারী কোনো বল না থাকতো তাহলে এটা কি আজীবন স্পন্দিত হইতে থাকতো, ঠিক না? এখানেও যে কি স্প্রিং এর প্রত্যয়নী বলের কারণে এইভাবে হইতেছিল। তার মানে এই সিস্টেমটার ভিতরে এই যে বস্তুটা যে স্পন্দিত হচ্ছে, এখানে শুধুমাত্র এই স্প্রিং এর প্রত্যয়নী বল কাজ করতেছে, এইখানেও সরল দোলকের প্রত্যয়নী বল কাজ করতেছে। তাহলে ভাইয়া মানে আমরা জড়তার মতো, হুম কিছুটা জড়তার মতো। জড়তার মতো না জিনিসটা। প্রত্যয়নী বল তো আমরা আলোচনা করছি অলরেডি। আহ, মানে ওই যে দলতেই থাকবে দলতেই থাকবে। আহ, হ্যাঁ, দোলতেই থাকবে দোলতেই থাকবে, কারণ এই যে সরল চন্দ্রিত স্পন্দনে দোলতেই থাকবে, কারণ এইখানে যখন আসবে তখন আবার গতিশক্তির কারণে সামনের দিকে আগায় যাবে, এখানে যাবার বিভব শক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি আবার শূন্য হবে, তখন আবার বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হইতে থাকবে। এইভাবে কি সে গতিশক্তি বিভব শক্তিতে কনভার্ট হইতে থাকবে। এই যে এখানে আমি একটা এনার্জি নিয়ে ছেড়ে দিছিলাম, ঠিক আছে, এই এনার্জিটা কি পরিবর্তিত হইতেছে, একবার গতিশক্তিতে একবার বিভব শক্তিতে, এইভাবে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুক্ত বা স্বাভাবিক কম্পন কি? যে কোনো একটা স্পন্দনক্ষম বস্তুর স্বাভাবিকভাবে যদি স্পন্দিত হয় তাহলে তার যে একটা কম্পাঙ্ক বা পর্যায়কাল, একটা তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যায়কালে স্পন্দিত হয়, এটাকে আমরা বলি মুক্ত বা স্বাভাবিক কম্পন। এ সময় বাইরে থেকে কোনো আরোপিত বল থাকে না, ঠিক আছে, শুধুমাত্র বস্তু নিজস্ব যে প্রত্যয়নী বলটা আছে সেইটা থাকে। এখন আমরা দেখি পরবশ কম্পন বা আরোপিত কম্পন, একে বলে ফোর্সড ভাইব্রেশন। তাহলে দেখো এখন আরেকটা ঘটনা দেখো, যে এই সরল দোলকটাই আমি কি করলাম, এই হাত দিয়ে, আমার হাত দিয়ে একবার এখানে নিলাম, আবার আমার হাত দিয়ে এখানে আনলাম, আবার এদিকে নিলাম, এইভাবে আনলাম। তাহলে আমার হাত দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করতেছি, ঠিক আছে, আমি কিন্তু ছাইরা দেই নাই, আমার হাত দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করতেছি, তাও তো সরল দোলকটা কি হচ্ছে, সরল চন্দ্রিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে যে সরল চন্দ্রিত সরল দোলকের সরল চন্দ্রিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, এখন কি সে তার নিজস্ব কম্পন স্পন্দিত হবে, নাকি আমি যে বল দ্বারা তাকে স্পন্দিত করতেছি তার তার স্পন্দন স্পন্দিত হবে? এখন হবে কি, আমি যে বল দ্বারা তাকে স্পন্দিত করতেছি সেই বলের ভাইয়া স্পন্দনে সে স্পন্দিত আপনি হবে। যে বলতেন, আমি তো এই সরল দোলকটা ধইরাই আছি, সারি নাই, ঠিক আছে, মানে হাত দিয়া আমি সরল দোলক এখানে ধইরা নিজ আপনি হাতে যে এখানে বল দ্বারা স্পন্দিত করতেছেন, হ্যাঁ বলো। আপনি যে বল দ্বারা স্পন্দিত করতেছেন ওই বল দ্বারা স্পন্দিত হবে। হ্যাঁ, সেটা আমি বলতেছি। তাহলে আমি যদি তাড়াতাড়ি আনা নেওয়া করি তাহলে কি স্পন্দনের হার বেশি বা কম্পাঙ্ক বেশি, আমি যদি আস্তে আস্তে আনা নেওয়া করি তাহলে কি কম্পাঙ্ক তখন কম হবে, ঠিক না? তাহলে এটা, তাহলে এই সরল দোলক তখন কার কম্পনে স্পন্দিত হবে, তার উপর যে বল আরোপিত হয়েছে সে বলের কম্পনে স্পন্দিত হবে, ঠিক আছে না? এটা তো বোঝা গেছে। তাহলে দেখো এই যে যে সরল দোলকটাকে আমি যে নিজ হাতে এইভাবে আনা নেওয়া করতেছি, তার মানে দেখো আমি যে বস্তুর উপর আসলে যে বলটা প্রয়োগ করতেছি এই বলটাকে বলে পর্যাবৃত্ত বল, ঠিক আছে। এই বলের মান ও দিক সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট সময় পর পর বলের মান ও দিক একই হইতেছে। ওই যে পর্যাবৃত্ত গতি পড়ছো না, সেই গতির জায়গায় শুধু বল লাগাই দিবে তাহলে হয়ে যাবে কি পর্যাবৃত্ত বল। ওই বলের মান ও দিক একটা নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসতেছে, ঠিক আছে। দেখো আমি এখান থেকে এখানে নিচ্ছি, আবার এখানে আনতেছি, আবার এখানে নিতেছি, আবার এখানে আনতেছি, ঠিক আছে। এই যে এই ধরনের যে বল, এই বলটাকে বলতেছি আমরা পর্যাবৃত্ত বল। তাহলে দেখো কোন বস্তু, একটা বস্তুর উপরে যদি বাহ্যিক একটা পর্যাবৃত্ত বল আমি প্রয়োগ করি, ঠিক আছে, একটা স্পন্দনক্ষম বস্তুর উপরে যদি আমি একটা বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটা ওই যে যে বাহ্যিক পর্যাবৃত্ত বল আছে, ঠিক আছে না, যে ওইটা যেহেতু পর্যাবৃত্ত বল তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, তাহলে ওই বাহ্যিক যে পর্যাবৃত্ত বল তার কম্পনে কম্পিত হইতে থাকবে, ঠিক আছে না? দেখো তাহলে এইখানে যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এইখানে তাহলে আমি আমার হাত দ্বারা আমি যে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে কি তার বাহ্যিক পর্যাবৃত্ত বল। তাহলে আমার এই হাতের বল দ্বারা যে আমার যে আমি যে বলে বস্তুটাকে কি স্পন্দিত করব সেই বলে বস্তুটা স্পন্দিত হবে, ঠিক আছে না? তাহলে দেখো পরপশ বা আরোপিত কম্পন কি, স্পন্দনক্ষম কোনো বস্তুর উপরে যদি আমরা একটা বাহ্যিক পর্যাবৃত্ত বল আরোপিত করি তখন ওই বস্তুটা সেই বাহ্যিক পর্যাবৃত্ত যে বল আছে তার কম্পাঙ্কে কম্পিত হয় বা স্পন্দিত হতে থাকে, ঠিক আছে। তাহলে এই যে যে বস্তুটা বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পনে স্পন্দিত হচ্ছে এই ঘটনাকে আমরা বলতেছি কি পরবশ কম্পন বা আরোপিত কম্পন, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু বাহ্যিক বল কাজ করতেছে, ঠিক না,
এই ক্ষেত্রে কি বস্তুর উপর একটা বাহ্যিক পর্যাবৃত্ত বল কাজ করতেছে। এই যখন মুক্ত বা স্বাভাবিক কম্পন যখন ছিল তখন কি বস্তুর উপর কোনো বাহ্যিক আরোপিত বল থাকতো না, কিন্তু যখন পরবশ বা আরোপিত কম্পন থাকবে তখন বস্তুর উপর একটা বাহ্যিক একটা পর্যাবৃত্ত বল কাজ করবে। ঠিক আছে, একটা বাহ্যিক পর্যাবৃত্ত, এখানে বল কথাটা লিখে নিই। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আশা করি যে মুক্ত বা স্বাভাবিক কম্পন কি, পরবশ কম্পন বা আরোপিত কম্পন কি, এই টপিকসটা বুঝতে পারছো। জি ভাইয়া। এখন আমরা দেখব অনুনাদ বা রেজোনেন্স। ঠিক আছে, তাহলে এই অনুনাদ বা রেজোনেন্স এটা হচ্ছে কি পরবশ কম্পনেরই একটা উদাহরণ। ঠিক আছে, একটা বিশেষ ধরনের উদাহরণ। ঠিক আছে, বা অনুনাদ বা রেজোনেন্স কখন তৈরি হয়, দেখো যে কোনো একটা বস্তুর যে একটা স্বাভাবিক কম্পাঙ্ক আছে, ঠিক আছে, তাহলে বস্তুটার যে স্বাভাবিক কম্পাঙ্ক আর হচ্ছে যে বস্তুর উপর যে একটা যদি আমি পর্যাবৃত্ত বল আরোপিত করি, ঠিক আছে, ওই যে যে পর্যাবৃত্ত বলটা আরোপিত করলাম তার কম্পাঙ্ক, এই দুইটা যদি সমান হয় তাহলে ওই যে বস্তুটা আছে সে সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। এই কম্পনটাকে বলা হয় কি অনুনাদ। ঠিক আছে, তাহলে কম্পন কি এক ধরনের পরবশ কম্পন বা আরোপিত কম্পন। তাহলে এই যে যে আমি আরোপিত কম্পন বা পরবশ কম্পন কখন তৈরি হয়, যখন বস্তুর উপরে একটা পর্যাবৃত্ত বল আরোপিত হয়। এখন এই পর্যাবৃত্ত বলের যে কম্পাঙ্কটা আছে সেই কম্পাঙ্কটা যদি বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয় তখন ওই যে যে বস্তুটা কম্পিত হচ্ছিল তার বিস্তারটা কি সর্বোচ্চ হয়। এই ধরনের কম্পাঙ্ককে তখন কি বলে, অনুনাদ বলে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা বলতে পারি দেখো সকল অনুনাদই পরবশ কম্পন কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ না, ঠিক না। ঠিক আছে তো এই কথাটা, তার মানে দেখো যখন আমি একটা বস্তুর উপর কম্পাঙ্ক আরোপিত করব, ঠিক আছে, ওই কম্পাঙ্কটা যদি বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয় তখন পরবশ কম্পন হবে, সরি অনুনাদ হবে। আর যদি সমান না হয় তাহলে কি হবে না, অনুনাদ হবে না, কিন্তু সেটা কি আবার পরবশ কম্পন হবে। ঠিক আছে, তাহলে অনুনাদ কি পরবশ কম্পনের একটা বিশেষ প্রকার। ঠিক আছে, তাহলে বলা যায় যে কি সকল অনুনাদই পরবশ কম্পন কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ না। এখন একটা কথা যে এই যে যে বিস্তারটা সর্বোচ্চ হইতেছে, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখি এখন যে এই পরবশ কম্পনের ফলে যে বস্তুর যে বিস্তার হয়, ঠিক আছে, তার বিস্তারটা কি কি জিনিসের উপর নির্ভর করে। তাহলে পরবশ কম্পনের ফলে বস্তুর যে একটা, আচ্ছা এখন দেখো পরবশ কম্পন, যে আমরা পরবশ কম্পন বলতেছি, ঠিক না, তার মানে কি এটাকে একটা সরল ছন্দিত স্পন্দন কিন্তু। তাহলে এই পরবশ কম্পন বা এই সরল ছন্দিত স্পন্দনের একটা বিস্তার আছে। ঠিক আছে, এই বিস্তারটা নির্ভর করবে কিসের উপরে, বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্ক ও আরোপিত কম্পাঙ্কের সমান হওয়া বা না হওয়ার উপরে। তাহলে বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয় তাহলে কম্পাঙ্ক এই বিস্তারটা কি সর্বোচ্চ হবে, যদি সমান না হয় তাহলে বিস্তার সর্বোচ্চ হবে না, একটু কম হবে। আরেকটা জিনিসের উপর এই বিস্তারটা নির্ভর করে, সেটাকে বলে অবমন্দনকারী বল বা ড্যাম্পিং ফোর্স। ঠিক আছে, ড্যাম্পিং ফোর্স যেমন কি ঘর্ষণ, বাতাসের বাধা, ঠিক আছে, তারপরে যে সান্দ্রতা, এগুলো হচ্ছে কি ড্যাম্পিং ফোর্স বা অবমন্দনকারী বল। এইগুলো যদি থাকে তাহলে কি হবে, বিস্তার কমবে। আর অবমন্দনকারী বল যদি কম হয়, খুব সামান্য হয়, তাহলে কি হবে, বিস্তারটা বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটা আমি লিখি নাই, তোমাদের বইতেও নাই, এই কারণে লিখি নাই, যে এই যে যে অবমন্দনকারী বল আছে না, এই অবমন্দনকারী বল যদি শূন্য হয়, হ্যাঁ, আর যদি স্বাভাবিক কম্পাঙ্ক আরোপিত কম্পাঙ্ক সমান হয় তাহলে এই এ কত হয় জানো, এই বিস্তারটা হয় প্রায় ইনফিনিটি, অসীম। ঠিক আছে, অসীম হয়ে যায়, তো এত পরিমাণ বিস্তার হয়। ভাইয়া এখন আরেকবার। আরেকবার বলতেছি, দেখো যে এই অবমন্দনকারী বল যেটা আছে না বা ড্যাম্পিং ফোর্স যদি না থাকে বা ড্যাম্পিং ফোর্স যদি জিরো হয়, আর এই যে যে আরোপিত কম্পাঙ্ক আর হচ্ছে স্বাভাবিক কম্পাঙ্ক, বস্তুর দ্বারা যে স্বাভাবিক কম্পাঙ্ক আর আমি বাইরে থেকে যে আরোপিত কম্পাঙ্ক দিলাম, এই দুইটার মান যদি সমান হয়, ঠিক আছে, আর ড্যাম্পিং ফোর্সের মান যদি শূন্য হয়, অর্থাৎ কোনো বাধাদানকারী বল থাকবে না, আসলে বাস্তবে তো বাধাদানকারী বল থাকবেই। ঠিক আছে, যদি কোনো বাধাদানকারী বল না থাকে
আর হচ্ছে কম্পাঙ্ক আর আরোপিত কম্পাঙ্ক সমান থাকে, তখন কিন্তু এই বিস্তারটা অসীম হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়, এত বড় হয়। ঠিক আছে, কিন্তু বাস্তবে অবমন্দনকারী বল থাকে, সুতরাং বাস্তবে ইনফিনিটি হয় না। ঠিক আছে, তাহলে দেখো অবমন্দনকারী বল থাকলে বিস্তার কমবে। অবমন্দনকারী বল যত আর কি, অবমন্দনকারী বল তো থাকেই অল টাইম, তার মানে অবমন্দনকারী বলের মান যত বেশি হবে বিস্তার তত কম হবে। আর অবমন্দনকারী বল, বাট এখান থেকে বুঝতে পারতেছো ড্যাম্পিং ফোর্স, ড্যাম্প করে দিতেছে আর কি, বিস্তারটাকে কমাই দিতেছে। ড্যাম্পিং ফোর্স যত বেশি হবে বিস্তার তত কম হবে, ড্যাম্পিং ফোর্স যত কম হবে বিস্তার তত বেশি হবে। আরেকটা জিনিস কি, যে বস্তুটার স্বাভাবিক কম্পাঙ্ক আরোপিত কম্পাঙ্ক সমান হওয়া বা না হওয়া। তাহলে বস্তুটার স্বাভাবিক কম্পাঙ্ক আর আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয় তাহলে বিস্তার সর্বোচ্চ হবে, যদি সমান না হয়, বেশি হোক বা কম হোক, ঠিক আছে, যদি সমান না হয় তাহলে বিস্তারটা সর্বোচ্চ হবে না। আর যদি সমান হয় তখন বিস্তারটা সর্বোচ্চ হয়, সেই ঘটনাটাকে বলতেছে অনুনাদ বা রেজোনেন্স। ঠিক আছে, এর কিছু উদাহরণ আমরা একটু পরে দেখবো, রেজোনেন্সের উদাহরণ। ঠিক আছে, এই জিনিসটা আরেকটু আমরা গ্রাফের মাধ্যমে বুঝি। ভাইয়া আপনার ইরেজারটা তো সেই একটু দিতে পুরাটাই মিশে গেল, আমাদেরও একটা লাগবে। হুম, এক্স অক্ষ বরাবর আমি প্লট করতেছি হচ্ছে এই আরোপিত কম্পাঙ্ক। ঠিক আছে, আরোপিত কম্পাঙ্ক, এই যে এইখানে যে আরোপিত কম্পাঙ্ক, এটাকে আমরা বলতেছি আরোপিত কম্পাঙ্কের মান স্বাভাবিক কম্পাঙ্কের মানের সমান এইখানে। ঠিক আছে, যদি ভি নট কি মিউ নট আর কি, মিউ দ্বারা তো কম্পাঙ্ক প্রকাশ করে, বা এফ বলতে পারি আমরা, মিউ নট বা এফ নট বলি আমরা, এফ দ্বারা যেহেতু আমরা অল টাইম বলে আসছি, তাহলে আমি এখানে বললাম এফ নট। তাহলে এই অবস্থানে থাকলে তখন আরোপিত কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়, এটা হচ্ছে স্বাভাবিক কম্পাঙ্কের মান। ঠিক আছে, বস্তুটার একটা স্বাভাবিক কম্পাঙ্কের মান। আর এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর আমি প্লট করতেছি কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। এইটার গ্রাফটা কেমন হয়, এটা গ্রাফটা হয় এইরকম। ঠিক আছে, দেখো যখন আরোপিত কম্পাঙ্কটা এই স্বাভাবিক কম্পাঙ্কের সমান হবে তখন বিস্তারটা হবে কি সর্বোচ্চ। এই আরোপিত কম্পাঙ্কের মান যদি স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তাও কি বিস্তার কমে যাবে। আর যদি আরোপিত কম্পাঙ্কটা স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে কম হয় তাও বিস্তার কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আরোপিত কম্পাঙ্কের সাথে বিস্তারের গ্রাফ। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এখন আমি দেখো এটা হচ্ছে যে কি ড্যাম্পিং ফোর্স খুব কম, ঠিক আছে, তখন হবে কি এইরকম। ড্যাম্পিং ফোর্স যদি এর চেয়ে বেশি থাকে তখন হবে এমন, ড্যাম্পিং ফোর্স যদি আমি আরো বাড়াই তখন হবে কি এমন। তাহলে দেখো ড্যাম্পিং ফোর্স যত বাড়তেছে বিস্তার কি তত কমতেছে। আরেকটা জিনিস খেয়াল করো, যে ড্যাম্পিং ফোর্স যত কমতেছে এই যে যে লেখচিত্র তত কিন্তু খাড়া হইতেছে, ঠিক না? তাহলে দেখো এই যে যে স্বাভাবিক কম্পাঙ্ক, এটা হচ্ছে কি স্বাভাবিক কম্পাঙ্ক আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ভি নট, মিউ নট বা এফ নট। ঠিক আছে, তাহলে দেখো আরোপিত কম্পাঙ্কটা যখন, এটা কিন্তু সব ক্ষেত্রে ড্যাম্পিং ফোর্স, ধরো এই যে এই পরিমাণ ড্যাম্পিং ফোর্স আছে, ঠিক আছে, এই যে এই লেখচিত্রটা তখন হবে। তাহলে যখন স্বাভাবিক কম্পাঙ্কের সমান হবে তখন কিন্তু বিস্তার সর্বোচ্চ। আবার ড্যাম্পিং ফোর্স আরো কমাই দিছি তখন কি বিস্তার বাইরে গেছে, তখন কি বিস্তারটা সর্বোচ্চ ওই ড্যাম্পিং ফোর্সের ক্ষেত্রে। এখন একটা জিনিস খেয়াল করো, এই লেখচিত্রটা কিন্তু একটু বেশি খাড়া আর এটা কিন্তু একটু ঢালু, ঠিক না? ড্যাম্পিং ফোর্স যত বাড়তেছে লেখচিত্রটা তত ঢালু হইতেছে। আমি জানি না ভালোভাবে দেখাইতে পারছি কিনা, দেখো এটা কিন্তু বেশি খাড়া, এটা কিন্তু একটু ঢালু। ঠিক আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি উপরে উঠছে, এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে, এটা কিন্তু তার চেয়েও আস্তে উপরে উঠছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে
যদি ড্যাম্পিং ফোর্স খুব কম হয় তাহলে দেখো যদি আমার এই যে আরোপিত কম্পাঙ্ক আর হচ্ছে যে স্বাভাবিক কম্পাঙ্কের পার্থক্য একটু হইলেই, যে আরোপিত কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্ক একটু কম বেশি হইলেই খুব দ্রুত বিস্তারের মান চেঞ্জ হইতেছে, ঠিক আছে? আর এখানে কিন্তু বিস্তারের মানটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আরোপিত কম্পাঙ্ক আর স্বাভাবিক কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে বিস্তারের মানটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে যখন ড্যাম্পিং ফোর্সটা বেশি। আর যখন ড্যাম্পিং ফোর্সটা কম তখন আরোপিত কম্পাঙ্ক আর স্বাভাবিক কম্পাঙ্কের যে পার্থক্যটা সেটা যদি অল্প একটুই হয় সাথে সাথে অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এই ড্যাম্পিং ফোর্স কম হইলে সেই লেখচিত্রটা একটু খাড়া হয় বেশি, ড্যাম্পিং ফোর্স বেশি হইলে সেই লেখচিত্রটা একটু ঢালু হয় বেশি, ঠিক আছে? তাহলে এই দুইটা লেখচিত্র আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা রেজোনেন্সের কয়েকটা উদাহরণ দেখব, ঠিক আছে? রেজোনেন্স এবং হচ্ছে যে আরোপিত কম্পাঙ্ক। এখন দেখো প্রথম উদাহরণটা কি, যে একটা সুর শলাকা বা এই টিউনিং ফর্ক যদি আমি এমনি কম্পিত করে, এটা আসলে আমরা ওই যে হাতে বাড়ি দিয়ে কম্পিত করতে পারি। তোমরা প্র্যাকটিক্যাল করছো কিনা জানি না, আমাদের প্র্যাকটিক্যাল আছে আর কি টিউনিং ফর্কের অনেকগুলো। ওই যে মানুষের কানের পরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু এই টিউনিং ফর্ক কাজে লাগে, ঠিক আছে? মানুষ কোন কানে বেশি শুনে কোন কানে কম শুনে এগুলো টেস্ট করার জন্য কিন্তু টিউনিং ফর্ক টেস্ট করা লাগে, ঠিক আছে? তাহলে এই যে টিউনিং ফর্ক বা সুর শলাকা দ্বারা আমি কম্পিত করে বাতাসে স্থাপন করলাম, তাহলে আমি শব্দটা খুব আস্তে আস্তে শুনবো, ঠিক আছে? কিন্তু যদি আমি ধর কম্পিত করে টেবিলের মধ্যে লাগাই শব্দটা খুব জোরে শুনবো। আমি পারলে একটু ভিডিও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? খুব জোরে শুনবো আমরা শব্দটা তখন। এর কারণ কি দেখো, আমরা যখন বাতাসে স্থাপন করি তখন সেই টিউনিং ফর্কের যে কম্পনটা সেটা কি করে, বাতাসের অণুকে স্পন্দিত করে। এই বাতাসের অণু স্পন্দনটা যখন আমাদের কানে পৌঁছায় তখন আমরা শুনতে পারি, ঠিক আছে? কিন্তু যখন আমরা সেটা টেবিলে স্থাপন করি তখন সেই টিউনিং ফর্কটা বাতাসের অণুকে স্পন্দিত করে। আবার কি, সেই টিউনিং ফর্কটা যে টেবিলে আমি লাগাইলাম, ঠিক আছে, এর ফলে টিউনিং ফর্কের যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক আবার টেবিলের অণুগুলো আবার কম্পিত হইতে থাকে, ঠিক আছে? তার মানে এই যে টিউনিং ফর্কের কম্পাঙ্কটা টেবিলে স্থানান্তর হয়ে গেছে, ঠিক আছে? এর ফলে সেই এই টেবিলের কণাগুলো যে স্পন্দিত হচ্ছে এর ফলেও শব্দ তৈরি হচ্ছে, তখন আমরা শব্দটা জোরে শুনতে পাই। এই যে যে টিউনিং ফর্কের কম্পাঙ্ক টেবিলে আরোপিত হইল, তাহলে এই যে আরোপিত কম্পাঙ্কের ফলে আমরা শব্দটা তখন জোরে শুনতে পাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করো, যে অনুনাদি বাক্স বা রেজোনেন্স বক্স, ঠিক আছে? এখানে কি থাকে, এরকম একটা বক্স থাকে, ঠিক আছে? ফাঁকা বাক্স, এর ভিতরে শুধু বায়ু থাকে, ঠিক আছে? আর এখানে একটা ওই এই থাকে টিউনিং ফর্ক বা সুর শলাকা থাকে। এটাকে যদি এই যে এই টিউনিং ফর্কের যে কম্পাঙ্ক আর এই যে এখানে যে বাতাসের কণাগুলো আছে, ঠিক আছে, তার কম্পাঙ্ক বা স্বাভাবিক কম্পাঙ্ক সমান থাকে, ঠিক আছে? এই টিউনিং ফর্কের কম্পাঙ্ক আর এখানে যে বাতাসের কণাগুলো আছে তার কম্পাঙ্ক সমান থাকে। তাহলে এইটাকে যখন আমি স্পন্দিত করব, ঠিক আছে, তখন এটা কি, এটার ফলে কি এই বাতাসের অণুগুলো স্পন্দিত হবে পরবশ কম্পনে। এখন দেখো এইটার কম্পাঙ্ক আর এই যে এই পরবশ কম্পনের ফলে যে স্পন্দিত হচ্ছে বায়ুগুলোর কম্পাঙ্ক, তার মানে এই বায়ুর কণাগুলোর উপর যে আরোপিত কম্পাঙ্ক সেটা কি অনেক বেশি হবে। সরি, এইটার এই বায়ু কণা, এই বায়ুর যে কণাগুলো আছে তার যে স্বাভাবিক কম্পাঙ্ক আর তার উপর যে এই টিউনিং ফর্কের কারণে যে একটা কম্পাঙ্ক আরোপিত হইলো, এই দুইটার কম্পাঙ্ক সমান। তার মানে এখন কি তৈরি হবে, অনুনাদ বা রেজোনেন্স তৈরি হবে। তার মানে এইখানে যে একটা কম্পাঙ্ক তৈরি হবে সেই কম্পাঙ্কটার বিস্তার কি সর্বোচ্চ হবে। এখন আমরা যদি বিস্তার যদি সর্বোচ্চ হয়, বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে কি তীব্রতাও কি হবে, সর্বোচ্চ হবে। তখন তীব্রতাটাও কি হবে, সর্বোচ্চ হবে। আর তীব্রতা যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা শব্দটা সবচেয়ে জোরে শুনতে পাবো, ঠিক আছে? তাহলে রেজোনেন্স বক্স বা অনুনাদি বাক্সের ভিতরে আসলে এমন ভাবে বায়ুগুলো থাকে যার কম্পাঙ্ক, যার কণাগুলোর কম্পাঙ্ক এই যে তার যে বাইরে যে সুরশলাকা আছে তার কম্পাঙ্কের সমান থাকে। এর ফলে এখানে আমি যে শব্দ তৈরি করব সেই শব্দটা অনেক জোরে শোনা যাবে। এখন ওই যে গিটারের ভিতরে ফাঁকা বাক্স থাকে না, তারপরে ওই যে সেতারের ভিতরে ফাঁকা বক্স থাকে না, এগুলো কিন্তু কি এই যে রেজোনেন্সের উদাহরণ, ঠিক আছে? এই ফাঁকা বক্সের ভিতরে যে বায়ুগুলো থাকে সেগুলোর কম্পন সাধারণত ওই গিটারের তারের বা ওই যে সেতারের তারের কম্পাঙ্কের সমান থাকে। এর ফলে যখন ওই গিটারে আমরা শব্দ তৈরি করি বা সেতারে আমরা শব্দ তৈরি করি, ওই ভিতরের বায়ুগুলা যে স্বাভাবিক কম্পন আর এই গিটারে তারের কম্পন সমান থাকে, এর ফলে ওই বায়ুগুলার যে উপর যে আরোপিত কম্পাঙ্ক হয় এর ফলে রেজোনেন্স তৈরি হয়। এই রেজোনেন্সের ফলে তীব্রতা অনেক বেশি হয়, এর ফলে শব্দটা আমরা অনেক জোরে শুনতে পাই,
ঠিক আছে? দেখো তুমি তুমি যদি গিটারের তার এমনি নিজে নিজে করবা কি দুইটা আলাদা করলা তার নিয়ে, তারপর তুমি সেটাকে তুমি একটু টান দাও, টান দিয়ে দেখো কতটুকু শব্দ হয়। আর ওই গিটারের ভিতরে তুমি একটা টান দিয়ে শব্দ করে দেখো, অনেক বেশি জোরে শোনা যাবে রেজোনেন্সের কারণে। আরেকটা উদাহরণ হচ্ছে ঝুলন্ত ব্রিজের সৈন্যদলের মার্চ। ঠিক আছে, দেখো এই যে ব্রিজ আছে না, যে ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজেরও কিন্তু একটা স্বাভাবিক কম্পাঙ্ক আছে। হ্যাঁ, এখন সৈন্যদল যদি এই ব্রিজের উপর মার্চ করে এবং কোনো কারণে যদি সেই সৈন্যদলের মার্চের যে কম্পাঙ্ক আর ওই ব্রিজের যে সৈন্যদল মার্চ করার ফলে ব্রিজটা তো একটা কম্পাঙ্কে কম্পিত হবে, ঠিক না? তাহলে এই সৈন্যদলের মার্চ করার ফলে যে ব্রিজের উপর যে একটা আরোপিত কম্পাঙ্ক দিতেছি আমরা, সেই আরোপিত কম্পাঙ্কটা যদি কোনো কারণে ব্রিজের স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়, তাহলে তখন কি তৈরি হবে? একটা বিশাল বিস্তার নিয়ে কম্পাঙ্ক তৈরি হবে, অর্থাৎ অনুনাদ বা রেজোনেন্স তৈরি হবে। এর ফলে ব্রিজটা ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে ঝুলন্ত ব্রিজের উপর সৈন্যদলের মার্চ করা নিষেধ। সবাই উদাহরণগুলো বুঝতে পারছো তো? জি ভাইয়া। অনেকগুলা কথা এমনি জাস্ট শুধু বইয়ের ভিতরে রিডিং করবা, আশা করি সবগুলা বুঝতে পারবা। আমি মেইন থিমটা তো বুঝতে পারছো, ঠিক না? যে এখানে হচ্ছে যে আমি বস্তুর উপর যে আরোপিত কম্পাঙ্কটা দিব, সেই আরোপিত কম্পাঙ্কটা যদি ওই বস্তুটা স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়, তখন কি হয়? বিস্তারটা সর্বোচ্চ হয়। ওই যে বস্তুটা কম্পিত হবে, তার বিস্তারটা সর্বোচ্চ হয়। এখন বিস্তারটা যদি সর্বোচ্চ হয়, তাহলে তীব্রতা সর্বোচ্চ হবে। আর তীব্রতা যখন সর্বোচ্চ হবে, তখন শব্দ তরঙ্গ যদি হয়, তাহলে সবচেয়ে জোরে শোনা যাবে। আর এটা তো হচ্ছে ব্রিজের কম্পাঙ্ক। এখন ব্রিজের কম্পাঙ্কের বিস্তার যদি বেশি হয়, তাহলে তো ব্রিজটা ভাঙা যাবে, ঠিক না? এটাকে আমরা আবার চাই না। আবার অনুনাদি বক্স, এটাকে আমরা আবার চাই। ঠিক আছে, আবার এটা আসলে অনুনাদের উদাহরণ না, এটা হচ্ছে কি পরবশ কম্পানের উদাহরণ। প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে, আর বাকি দুইটা হচ্ছে অনুনাদের উদাহরণ। এগুলো তোমাদের পরীক্ষাতে খ নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে। ঠিক আছে, যে ঝুলন্ত ব্রিজে কেন সৈন্যদলে মার্চ করা নিষেধ, ঠিক আছে, অনুনাদি বাক্সে কিভাবে আর কি আহ শব্দের তীব্রতা সবচেয়ে জোরে শব্দ সবচেয়ে জোরে শোনা যায়। ঠিক আছে, তারপরে যে একটি সুর শলাকায় কম্পিত করে বায়ু স্থাপন করলে ক্ষীণ শব্দ শোনা যায়, কিন্তু এই কম্পিত সুর শলাকা টেবিলের উপর চেপে ধরলে জোরে শোনা যায় কেন? ঠিক আছে, এগুলো হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। এগুলো তোমরা আশা করি পারবা। এখান থেকে আরেকটা খ নাম্বারের প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কি সকল অনুনাদি পরবশ কম্পন কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়। এটা একটা খ নাম্বারের জন্য প্রশ্ন। ঠিক আছে, আর এই যে দুইটা গ্রাফ তোমরা বইতেও দেখবা, আর এখানে তো আমি বোঝাই দিলাম মোটামুটি। আর হচ্ছে যে এই তিনটা সংজ্ঞা, যে মুক্ত বা স্বাভাবিক কম্পন কাকে বলে, পরবশ বা আরোপিত কম্পন কাকে বলে, অনুনাদ কাকে বলে। আরেকটা জিনিসের সংজ্ঞা তোমরা পড়বা, সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত বল কাকে বলে। ঠিক আছে, এই কয়েকটা সংজ্ঞা আর এই কয়েকটা খ নাম্বারের প্রশ্নের জন্য তোমরা বইটা একটু রিডিং দিবা, আশা করি সবাই বুঝতে পারবা।